আমরা কি আসলে বিশ্বাস করতে চাই যে মিডিয়ার মিউটিনি শুধু মিডিয়াটাই ঘটিয়েছে? আমি বিশ্বাস করি না। সমগ্র বাংলাদেশে আর্মিদের চৌকস অফিসারদের মিডিয়ার বেছে বেছে কেন এই ঘটনার আগে সংযুক্ত করা হলো? যতগুলো দেশপ্রেমিক সৈনিক আছে তাদেরকে পরিকল্পিত হত্যা করা হলো, আর্মির ক্ষমতাকেও প্রয়োগ করতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তিনি জীবিত আছেন জানিয়ে উদ্ধারের জন্য সাহায্য চান, কিন্তু তাকে উদ্ধার না করে ঘাতকদের জানিয়ে দেওয়া হয় গুলজার জীবিত এবং তার অবস্থান। বিকালে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম পিলখানায় প্রবেশ করে গুলজারের হত্যার দৃশ্য উপভোগ করেন এবং তাকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে তার লাশ বিকৃত করেন। মনে রাখবেন, আপনি যাকে ডক্টর ইউনূস বলেছেন, উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল, ডক্টর ইউনূস ছিল, এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন উনি ডক্টর ইউনূসই থাকবেন। আপনি হবেন জেনারেল ওয়াকার, অবসর প্রাপ্ত, এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানির জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন, আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে। পিনাকির দাবি ভারতের পরিকল্পনায় কাজ করছেন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে দেখলাম, এবং উপদেষ্টাদের অনেক কথাই বলছে যে এনাফ ইজ এনাফ, আর না। আমার তো মনে হয় প্রশ্নগুলো আমরা সাধারণ জনগণ আপনাকে করব। কেন শেখ হাসিনা পালাই গেছে 7 মাস, 7 মাসে আপনারা মাঠে ছিলেন, আইন শৃঙ্খলা আপনারা ঠিক করতে পারেন নাই। উপদেষ্টাদের দোষ দিয়ে লাভ, আপনাদেরকে পাওয়ার দিয়ে পাঠানো হয়েছিল। শেখ হাসিনা আপনাদেরকে চৌকিদার বানায় রাখছিল শেখ হাসিনা শাসনামলে, মনে আছে? 2025 ডিসেম্বরে নির্বাচন, বিএনপির দুর্বল সরকার ক্ষমতা নেওয়া, অর্থনৈতিক সমস্যা, ভারতের চাপে দিশেহারা দেশের ভেতরে আর বাহিরে, গণবিক্ষোভে আওয়ামী লীগের অংশ নেওয়া, বিএনপি সরকারের পতন, এরপর আবার নির্বাচন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবে ভবিষ্যৎবাণী দিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান উত্তেজনাময় রাজনৈতিক অবস্থা, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে চলা উত্তেজনা ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহল সহ দেশজুড়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। 2025 ডিসেম্বরে নির্বাচন, বিএনপির দুর্বল সরকার ক্ষমতা নেওয়া, অর্থনৈতিক সমস্যা, ভারতের চাপে দিশেহারা দেশের ভেতরে আর বাহিরে, গণবিক্ষোভে আওয়ামী লীগের অংশ নেওয়া, বিএনপি সরকারের পতন, এরপর আবার নির্বাচন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই ভবিষ্যৎবাণী দিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি বলেন, জিন্দিগিতে রাজনীতি না করা বিজ্ঞজনদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছবক দিয়ে 1975-এর সব রাজনৈতিক প্রচেষ্টা যখন ব্যর্থ হয়, তখন তরুণ সেনা অফিসার মুজিবকে উৎখাত করল। 24শে ঈদের পরে সব আন্দোলন ব্যর্থ হওয়ার পরে ছাত্ররা অবিশ্বাস্যভাবে হাসিনাকে উৎখাত করে ফেলল। 1975-এ তরুণরা অভিজ্ঞ খন্দকার মোশতাককে ক্ষমতায় বসালো, আর 24শে ছাত্ররা অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসালো। পিনাকি আরো বলেন, 1975-এ তরুণ মেজরদেরকে কোন ঠাসা করে ফেলল ভারতীয় এস্টাবলিশমেন্ট, দেশ ছাড়া তরুণ সেনা কর্মকর্তারা। 24শে ছাত্ররা কোন ঠাসা করে ফেলছে এস্টাবলিশমেন্ট আর প্রচলিত দলগুলো, ক্ষমতা কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। 1975-এ খন্দকার মোশতাকের বিরুদ্ধে ভারতপন্থী সেনাদের কূ, খন্দকার মোশতাকের পতন, জেল, তাকে নির্বাচনের বাইরে রাখা, আর 24শে ওয়াকারের হুমকি। এরপর নানা হাত ঘুরে একসময় জিয়া নিহত, দুর্বল সত্তার প্রেসিডেন্ট, অরাজকতা আর ভারতপন্থী এরশাদের ক্ষমতা দখল, তারপর কয়েক টার্ম নির্বাচনী খেলা খেলে হাসিনার দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসন, যা মুজিবের শাসনের শিক্ষা নিয়ে আরো রোবস্ট, আরো নির্মম, আরো শক্তিশালী। পিনাকি ভট্টাচার্য আরো লেখেন, 2025-এর ডিসেম্বর নির্বাচন, বিএনপি দুর্বল সরকার ক্ষমতা নেওয়া, অর্থনৈতিক সমস্যা, ভারতের চাপে দিশেহারা দেশের ভেতরে আর বাহিরে, গণবিক্ষোভে আওয়ামী লীগের অংশ নেওয়া, বিএনপি সরকার পতন, আবার নির্বাচন, কোনটা বেশি বাস্তবের কাছাকাছি মনে হচ্ছে? এটাই ভারতের প্লেবুক, আগেও খেলেছে, এবারও তাই খেলবে। পিনাকি কাঙ্গালের কথা বাসি হয়েও আগে ফলেছে। মনে রাখবেন, আপনি যাকে ডক্টর ইউনূস বলেছেন, উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল, ডক্টর ইউনূস ছিল, এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন উনি ডক্টর ইউনূসই থাকবেন। আপনি হবেন জেনারেল ওয়াকার, অবসর প্রাপ্ত, এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানির জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন, আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে। এটা মনে রাখবেন। নেক্সট আসছেন, আপনারা বলতেছেন যে এনএসআই ডিজিএফআই এলাকা আন্ডারমাইন করলে আর শান্তিতে থাকতে দিব না, মানে শান্তি থাকতে পারবে না। হু ইজ গিভিং দিস মেসেজ? সেটা সম্ভব না। কেন? এনএসআই ডিজিএফআই কাজ কি? রাজনৈতিকের বিভিন্ন জায়গায় আঙুল দেওয়া। হ্যাঁ, আপনার যে ডিজিএফআই ছিল জেনারেল হামিদ, আপনার বাসায় কি চরমোনাইপি আর জামাত ইসলামকে নিয়ে যায় নাই?
আপনারা প্ল্যান করেন নাই, ছাত্রদেরকে বলেন নাই যে আপনারা এই কি একটা রাজনৈতিক দল গঠন করবেন, কি ছাত্ররা দল গঠন করবে এবং ইসলামিক দলগুলো নিয়ে তারা মেইন পার্টি যাবে, বিএনপি যাবে হচ্ছে তখন ইয়াতে কি বলে বিরোধী দল। আপনাকে কে দায়িত্ব দিচ্ছে এই গণতন্ত্র সেট আপ গণতন্ত্র করার জন্য? গণতন্ত্র হচ্ছে সেনাবাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা। এই নির্বাচনে যারাই আসবে তাদেরকে আমরা সবাই মানবো। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনি ছাত্রদের সাথে কনস্পিরেসি করে ছাত্ররা তখন আপনাকে চিনে গেছে, কারণ আপনি এখন আর ব্যাংক দিতে পারতেছেন না। আপনার ডিএফআই এনএসআই এখন তো আর পলিটিক্যাল গভর্নমেন্ট দিচ্ছে না। কি জন্য দিচ্ছে না? আমাদের প্রেসারে দিচ্ছে না, আমাদের প্রেসারে দিচ্ছে না। নেক্সট যেটা বলতে নেক্সট একটু বললেন যে সমস্ত অফিসাররা এই গত 16 বছরে ডিপ্রাইভ হয়েছে তাদের জন্য আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন, আবার এটা বলতেছেন কোন অপরাধীকে ক্ষমা করবেন না। আপনি কি জানেন না যে এই সময়কার মধ্যে কারা কারা এই সময়কার মধ্যে অনেক অফিসার আছে যাদেরকে অন্যায়ভাবে অন্যায় কিছু চার্জশিট বানায় তাদেরকে আউট করা হয়েছে? হ্যাঁ, তাদেরকে নিয়ে আপনাদেরকে কি করতে হবে? একটা বোর্ড গঠন করতে। আপনি বোর্ড করে কাকে বানিয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল শাহিন। উনি কে? উনি আওয়ামী জেনারেল। আমি অন্যান্য হর্সেস মাউথ থেকে শোনা, আপনার সাথে যখন অন্যান্য জেনারেলরা কথা বলে এই ভিকটিম অফিসারদের কিনে আপনি নিজেই কনভিন্স না যে তারা ভিকটিম। আপনি মনে করেন এরা সবাই হচ্ছে অসৎ উপায় এবং খারাপ কাজ করে সেনাবাহিনী থেকে আউট হয়েছে। সবাই তাই হয়নি। আপনি তখন এরা যখন যায়, আপনি তখন এমএস ছিলেন, এমএস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত। এই জন্যই আমরা আপনার প্রতিটা যে সমস্ত জায়গায় জড়িত, সমস্ত ব্যাপার নিয়ে আপনি কথা বলেন না। আপনি বিডিআর পিলখানা নিয়ে আপনাকে দুঃখ প্রকাশটা আমার কাছে রাইট দুঃখ প্রকাশ মনে হয় নাই। আপনি কি করেছেন? আপনি ওই জায়গায় হাজির ছিলেন 10:30টার মধ্যে, আপনি কোনো হাজির ছিলেন। আপনার প্রথমে আমার তো মনে হয় আপনার রাতে ঘুমার কথা না। আমাদের যেরকম যারা অফিসার আছে, আমরা একজনের সাথে দেখা হলে একজনের ধিক্কা দিয়ে আমরা সেনাবাহিনীতে আর্মস একটা সংগঠন হয়ে আমরা আমাদের ফেলো ইয়াদেরকে অফিসারদেরকে বাঁচাতে পারিনি। আর আপনি পাশে ছিলেন অস্ত্র সহ। আর আপনি জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে, সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই তে। উনি ওখানে দেখছে যে আপনি বলছেন আপা না করছে ওখানে অ্যাটাক করতে, ভিতরে না যেতে। তারিক সিদ্দিক আপনার সাথে কথা বলছে ওখানে, আর আপনি এখানে তাদের সিম্পলি দেখাচ্ছেন ওই ভিত্তি অফিসারদের। নেক্সট আপনি যা সেটা জিনিস খেয়াল করে দেখেন, কয়েকদিন আগে আইজিপি বেনজির বলেছিল না, আমরা একটা ভিডিও দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারাই আসবে মাটি খুঁড়ে বেরো নিয়ে আসবো, কনফিডেন্স। তারপরে দেখলেন যে তারা দেখাচ্ছে যে কবে নির্বাচন হবে, কয়েকদিন আগে যে 90%। এই যে ভিডিওটা আপনি যে অডিওটা দেখছেন, আপনি এখন মনে করেন ইন্ডিয়ান সেনাপ্রধানের বক্তব্যটা দেখেন। কিছুদিন আগে বিএনপির একটা অংশের বক্তব্য শুনেন, জাতীয় পার্টির বক্তব্য শুনেন, জেনারেল ওয়াকারের বক্তব্য শুনেন, সবগুলো যদি একটা কমপ্লিমেন্টারি একটা। সো আপনাদের এটা বোঝা কোনো ইয়া নাই যে জেনারেল ওয়াকার জাস্ট তাদের অ্যাডভাইস অনুযায়ী ভারতের অ্যাডভাইস অনুযায়ী এই জিনিসটা তিনি দিয়েছেন। সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর বস। আমরা কয়েকদিন আগে দেখেছি যে নেত্র নিউজ করেছে যে উনি চান নাই আয়নাঘরে যেন যায়, কি বলে আয়নাঘরে যেন প্রধান উপদেষ্টা যায়। এর পরবর্তীতে নেত্র নিউজ আরেকটা কোশ্চেন করেছিল যে ডিজিএফআই এনএসআই কি আপনার কন্ট্রোলে? এর উত্তর উনি দেন নাই। এবং এইটার পরেই প্রধান উপদেষ্টা সমস্ত সাংবাদিকদেরকে নিয়েছেন। এখানে আমি যাই না, আমি প্রফেসর ইউনূসের প্রতি আমার শ্রদ্ধা এবং সাপোর্ট আজীবন থাকবে। কিন্তু এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় উনি সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর উপর যে কমান্ডটা উনি নিতে পারতেছে না। উনি ডিজিএফআই এবং এনএসআই তার আন্ডার কমান্ডে যায় না। এটা যে জেনারেল ওয়াকার যে সবাইকে ধোঁকা দিচ্ছে, ওনার বাসা থেকে 1 মাইলের মধ্যে হচ্ছে কি বলে আয়নাঘর। উনি কি আয়নাঘর জানতেন না? উনি যে এখন দেখাচ্ছেন, বলতেছে যে সমস্ত অফিসাররা চাকরি গিয়েছে তাদেরকে যারা কি বলে তারা যদি দোষী হয় তাদেরকে শাস্তি পেতে হবে, আর আপনি তাদেরকে শাস্তি দেবেন যারাই আছে। আর আপনি কর্নেল রেদওয়ানকে কি করেছেন? কর্নেল রেদওয়ান, যাকে আমরা দেশের সমস্ত মানুষ দেখেছে ছাত্র জনতার গুলি করতে, আপনারা দিয়েছেন 6 মাসের সিনিয়রিটি ডাউন, কঠোর ভৎসনা। মানুষ হত্যার বিচার হচ্ছে কঠোর ভৎসনা, আপনি এটা দিয়েছেন। সো আপনার উপর ভরসা করবে কিভাবে লোকজন? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তিনি জীবিত আছেন জানিয়ে উদ্ধারের জন্য সাহায্য চান, কিন্তু তাকে উদ্ধার না করে ঘাতকদের জানিয়ে দেওয়া হয় গুলজার জীবিত এবং তার অবস্থান। বিকালে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম পিলখানায় প্রবেশ করে গুলজারের হত্যার দৃশ্য উপভোগ করেন এবং তাকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে তার লাশ বিকৃত করেন। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। পরে তার লাশ এতটাই বিকৃত করা হয় যে 10 দিন পর খুঁজে পাওয়ার পরেও শুরুতে মনে করা হয়েছিল এটি অন্য কারো লাশ। এভাবেই ভগ্নিপতি শায়েখ আব্দুর রহমানের ফাঁসির বদলা নেন আওয়ামী লীগের তৎকালীন হুইপ মির্জা আজম। প্রশ্ন আসতে পারে, গুলজারের প্রতি কার এত রাগ ছিল? এই সেই গুলজার যিনি জেএনপিকে সমূলে ধ্বংস করেছিলেন। এই সেই গুলজার যিনি বাংলা ভাই ও শায়েখ আব্দুর রহমানকে ধরার মূল মাস্টারমাইন্ড ছিলেন। এই সেই গুলজার যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তার আত্মত্যাগের মূল্য কেউ দিল না। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে দেখলাম, এবং উপদেষ্টাদের অনেক কথাই বলছে যে এনাফ ইজ এনাফ, আর না। আমার তো মনে হয় প্রশ্নগুলো আমরা সাধারণ জনগণ আপনাকে করব। কেন? শেখ হাসিনা পালাই গেছে 7 মাস, 7 মাসে আপনারা মাঠে ছিলেন। আইন শৃঙ্খলা আপনারা ঠিক করতে পারেন নাই। উপদেষ্টাদের দোষ দিয়ে লাভ কি? আপনাদেরকে পাওয়ার দিয়ে পাঠানো হয়েছিল। শেখ হাসিনা আপনাদেরকে চৌকিদার বানায় রাখছিল শেখ হাসিনা শাসনামলে, মনে আছে? পুলিশের আন্ডারে আপনাদেরকে মাঠে নামাইতো। এর থেকে লজ্জার কিছু কিন্তু হইতে পারে না।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে মাঠে নামাইছিল ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে। কি করতে পারছেন? ঠিক করতে পারছেন? এই ব্যর্থতা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের? আপনাকে তো মাঠে নামাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূস যে তুমি পরিবেশটা ঠিক করে দাও, আইন শৃঙ্খলা ঠিক করো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং যারা আছে এদের ভিতরে চুরির অভিযোগ নাই, কোনো অভিযোগ আছে? নাই। আপনাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে, আপনারা ব্যর্থ কেন হইলেন? বলতেছেন এনাফ ইজ এনাফ। না, এই বক্তব্যটা দেওয়ার অপেক্ষায় ছিলেন যে এই বক্তব্যটা আমি দিব, 7 মাস পরে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, তারপরে এই বক্তব্যটা দিব এবং নির্বাচন দিতে বাধ্য করব। আমরা বারবার করে একটা কথা বলে আসতেছিলাম প্রথম থেকেই যে আপনি যাই করেন না কেন, কখনো স্বৈরাচারের প্রোডাক্ট রেখে রাষ্ট্র সংস্কার হবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2টা জায়গাতে স্বৈরাচারের প্রোডাক্ট, শেখ হাসিনার নিয়োগ দেওয়া প্রোডাক্ট আপনি রেখে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, এই জন্য আজকে বলতেছে এনাফ ইজ এনাফ। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। এই কথাগুলো আমরা বলবো যে অনেক হয়েছে, আর না, আপনারা ব্যর্থ হয়েছেন। আপনাকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার, আপনি পারেন নাই। আপনাকে আর কি দিবে? রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে? ক্ষমতা দিলেও পারতেন না, পারবেন না। হ্যাঁ, দোষটা কেন উপদেষ্টাদের দিচ্ছেন? দোষটা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিচ্ছেন? দোষটা নিজের কাঁধে নেন না, নিজের কাঁধে নেন। সচেতন নাগরিক ঠিকই বুঝতেছে যে আজকে বিশৃঙ্খল পরিবেশের জন্য দায়ী কে। এই সচেতন নাগরিকটা ঠিকই বুঝতেছে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আপনি বুঝতে পারলেন না। শোনেন, আমরা তো বারবার করে বলে আসতেছি যে বাংলাদেশে কিছু ইন্ডিয়ার এজেন্ট কাজ করে, ইন্ডিয়ার পারপাস সার্ভ করে। আপনাকে সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনাই বানাইছিল। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ইন্ডিয়া সর্বোচ্চ চেষ্টা করছিল, এখনও নোংরাভাবে চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য। শেখ হাসিনার নিয়োগ দেওয়া সেনাপ্রধান সে কিনা বলতেছে এনাফ ইজ এনাফ, সহ্য হইতেছে না, হ্যান ত্যান। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কখনো ভালো চায় নাই, আর আপনি জনগণের পক্ষে এসে বলতেছেন এনাফ ইজ এনাফ। আসলে যারা মেধাবী তারা কিন্তু হাসতেছে আপনার বক্তব্য শুনে এবং আপনাকে অনেক কিছুই মনে করতেছে। যাই হোক, আমার কথাগুলো আপনারা যেভাবেই নেন, আমি মনে করি আজকে বাংলাদেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এগুলোর জন্য সম্পূর্ণ দায়ী আমি মনে করি সেনাবাহিনী। কারণ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার পরেও সেনাবাহিনীটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। সেই সেনাবাহিনীকে শেখ হাসিনা চৌকিদারের পাওয়ার দিয়ে মাঠে নামাইতো, ঠিক আছে, কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল ম্যাজিস্ট্রেট পাওয়ার, সেখানেও সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। আমরা অনেকবার বলছি রাষ্ট্র কি আসলে সেনাবাহিনী চালাইতেছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস চালাইতেছে? আজকে নিজেরা কোনো কিছু কন্ট্রোল করতে পারলেন না, দোষটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর চাপাই দিলেন। আপনি জানাব অনেক হয়েছে। যাই হোক, মেধাবীরা ঠিকই বুঝছে যে দেশের আজকে অবনতি হয়েছে কার জন্য হয়েছে, এটার পিছনে কাদের হাত ছিল। ধন্যবাদ। বিএনপির সামনে সাংবিধানিক ট্র্যাপে পড়তে পারে, মন্তব্য আসিফ সৈকতের। এবার বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর কামাল হোসেনের সংবিধান পুনর্লিখনের বিরুদ্ধে দেয়া এক মতামতের সমালোচনা করেছেন ডক্টর ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। তিনি কটাক্ষ করে বলেছেন, ডক্টর কামাল আবারও মাঠে নেমেছেন সংবিধান নিয়ে কথা বলতে। আজ শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। আসিফ লিখেছেন, জাদুকর ডক্টর কামাল আবারও মাঠে কথা বলছে সংবিধান নিয়ে। সে এখন হুবহু বিএনপির টোনে কথা বলে নিজেকে বিএনপির হাইকমান্ডের কাছে সংবিধান বিশেষজ্ঞ বন্ধু হিসেবে প্রমাণ করবে। পুরাতন চেতনা প্রজ্বলিত করে সেই মশলদ্বয় একটা দেবে বিএনপিকে, আরেকটা ধরিয়ে দেবে ছাত্রদলকে। তিনি আরো লিখেছেন, বিএনপির সামনে যে ট্র্যাপে পড়তে পারে সেটা হইল সাংবিধানিক ট্র্যাপে, চেতনার ককটেল খাওয়ার ট্র্যাপে। উল্লেখ্য, সম্প্রতি সংবিধান পুনর্লিখন একটি ভুল ধারণা বলে মন্তব্য করেন ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান করা এটা সংস্কার নয়, এটা সংবিধানকে ধ্বংস করার একটা পথ। সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা, সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য। বিস্তর আলোচনার পর যদি ঐক্যমত হয় তখন সংবিধান সংশোধন করা যায়। সংস্কার স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন দিন, মন্তব্য গোলাম পরোয়ারের। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া 3টি: সংস্কার, স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। আমরা চাই না ক্ষমতায় গিয়ে নিজেদের লোকদের লুটপাটের জন্য স্থানীয় সরকারে বসাতে। সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচনের আয়োজনের। আজ শুক্রবার দীর্ঘ 22 বছর পর সকালে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের জেলে রেখে ও পরিকল্পিতভাবে হত্যা করেছে। 5 আগস্টে পরিবার পরিজন নিয়ে ভারতে বসে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
একের পর এক কু করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। জামায়াত ইসলামী তার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে আছে এবং থাকবে। দেশে লুটপাট করছে কারা? জামায়াত ইসলামী কোনো লুটপাট দখলদারির সঙ্গে জড়িত নাই। আবার স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিলে স্বৈরাচারের মন্ত্রী এমপিদের মতো বেগম পাড়ার সৃষ্টি হবে। এ কারণে আল্লাহর আইন মেনে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমাদের সকল নেতাকর্মীদের মুক্তি চাই।